ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এছাড়া বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আলোচনায় দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত মতবিনিময় হওয়ার কথা রয়েছে। বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা। আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা সহযোগিতা, গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিকভাবে স্বস্তি ফিরে এলেও দেশের অভ্যন্তরীণ বাস্তবতায় সেই স্বস্তির প্রতিফলন এখনো ঘটেনি। বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও সরবরাহ সংকট পরিস্থিতিকে জটিল করে রেখেছে। বিভিন্ন শহর ও মহাসড়কের পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। যদিও দেশের পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাজারের ইতিবাচক পরিবর্তনে আশাবাদী। তাদের মতে হরমুজ প্রণালী পুনরায় সচল হলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং আমদানির খরচও কমে আসবে। এতে ভবিষ্যতে জ্বালানির দাম কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে কিছুটা সময় লাগবে বলেই তারা মনে করছেন। এইদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফিরে এসেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 14 থেকে 16% পর্যন্ত কমে ব্যারেল প্রতি প্রায় 92 থেকে 94 ডলারে নেমে এসেছে। আমরা তো তেল নিই লাইনে দাঁড়াই, আমরা সরকারি গাড়ি স্লিপে তেল নিই, নির্দিষ্ট পাম্প অন্য পাম্পে যেতে পারি না। সমস্যা সবচেয়ে হল বড়, এখন আমাদের নির্দিষ্ট পাম্প দেরি হোক 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। অনেক দেরি হয়েছে অনেক, এখন সব কিছুই উলটপালট হয়ে গেছে। ওখান থেকে আমি আবার আসলাম, হসপিটাল বিশেষ কাজ করি তো, তাই ইয়ামাগাতা হসপিটাল থেকে আমি আবার যাবো হলো ইউনিভার্সাল হসপিটালে। তো এই যে গ্যাপটা আজকে পুরাটাই দিন শেষ। কালকে আমি এই পাম্পে আসছিলাম রাত্রে, এইখানে 7টার দিকে সিরিয়ালে দাঁড়াইছিলাম। 7টার থেকে 9:30 পর্যন্ত আমি সিরিয়াল খাইটা পাম্পের গোড়ায় যখন গেছি তখন হইলো পাম্পের তেল শেষ হয়ে গেছে। সকাল 9টা বাজে আসছি পাম্পে, রাত্রের 11টা বাজে পাম্পের দিকে গেছি, তারপরও 20 লিটার তেল দেয় নাই। সর্বোচ্চ আপনার 5 লিটার 6 লিটার তেল পাইছি, অনেক বড় সিরিয়াল টাইম না। তখন যতটুকু আছে চেষ্টা করব যাওয়ার জন্য। রাত্রে 12টার পরে যখন আবার অন্য পাম্পে যায় তখন সেই পাম্পে ট্রাই করতে হবে। হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশে। ঢাকা সহ বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই 5 বছরের কম বয়সী শিশু। শুধুমাত্র এক সপ্তাহেই কয়েক শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দেশে মোট 9,883 জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন 6,883 জন রোগী। চিকিৎসকরা বলছেন সচেতনতা ও সময়মতো ব্যবস্থা নিলেই অতি সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা করা সম্ভব। ভৈরব থেকে মহাকালী কলার হসপিটালে বাচ্চারা নিয়েছি, এক সপ্তাহ ছিলাম। তো বাচ্চার হাম ধরা পড়ার কারণে হ্যান থেকে এনে রেফার করছে আর কি। তো এনে আনার পরে বাচ্চার এক সপ্তাহ হইব, এনে বাচ্চার জ্বর আপনার আমের যে গোড়াগাড়ি এগুলা কমছে আর কি, শ্বাসকষ্টটা রয়ে গেছে আর কি। আমরা আসছি শেরপুর থানার থেকে, লোক হয়েছে হামের দরদ পড়ছে, এ কারণে আসছি। অনেক ভালো, শেরপুর হসপিটাল আসছিলাম 3-4 দিন, পরে হেন থেকে বিদায় করে দিচ্ছে, পরে এখানে আয়া অনেক সুস্থ। না, আমরা আসছি হচ্ছে চিটাগাং রোড থেকে, বাচ্চার হাম সমস্যা নিয়ে আসছি। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রবাসী শ্রমবাজার ইস্যুতে মন্ত্রী পর্যায়ের প্রথম উচ্চ পর্যায়ের সফর, যা দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি পুনরায় চালুর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর আমন্ত্রণে
মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছে। সফরের দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। আজ রাজধানীর জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এটি সৌজন্যমূলক বৈঠক হলেও এ সময় রাষ্ট্রীয় ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, আকাশসীমা সুরক্ষা, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং বিমান বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়। এছাড়া ভবিষ্যতে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধানমন্ত্রীকে বাহিনীর সাম্প্রতিক কার্যক্রম, অপারেশনাল প্রস্তুতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দেশ জুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ায় পেট্রোল পাম্পে তেল নেওয়া এখন যেন ভোগান্তির আরেক নাম। মেহেরপুরে জেলা ও উপজেলা পর্যায়ের পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। একদিন আগে থেকে লাইনে অপেক্ষা করতে হচ্ছে বাইকার পরিবহন চালক ও কৃষকদের। আবার শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে প্রতিনিয়ত। দীর্ঘ লাইনে শৃঙ্খলা বজায় রাখা নিয়েও তৈরি হচ্ছে নানান জটিলতা। কোথাও কোথাও লাইন ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসন ও পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। চট্টগ্রামের কদমতলী চৌরাস্তা এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে ফুটপাতের নিচে প্রায় আধা কিলোমিটার জুড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় প্রথমে গ্যাস লিকেজ থেকে শব্দ শোনা যায়, পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের ফুটপাত ও নালার ওপর নির্মিত স্থাপনাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফায়ার সার্ভিস ও সদরঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে গ্যাস লিকেজের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তা গুরুত্ব সহকারে নেওয়া হয়নি। কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের পৃথক অভিযানে স্বামী স্ত্রী সহ 3 মাদক কারবারিকে আটক করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক কারবারির স্বামী স্ত্রী সহ 3 জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে এক নারীকে 50,000 টাকা অর্থদণ্ড ও আটক স্বামী স্ত্রীকে 100 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আজিমুল হক। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে 2 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা ধারিয়ারচর বাজারে ও নগরীচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভুইয়া। ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলা ধারিয়ারচর বাজারে ও নগরীচর এলাকা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 2,000 টাকা করে 2 ব্যবসায়ীকে 4,000 টাকা জরিমানা করা হয়। নোয়াখালীতে হামের প্রাদুর্ভাবের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। হাসপাতালে শিশুদের হামের চিকিৎসা প্রদানের জন্য খোলা হয়েছে অতিরিক্ত 19টি বেডের আইসোলেশন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পর্যন্ত কয়েকটি ধাপে মোট 67 জন শিশুকে হামের চিকিৎসা প্রদান করা হয়েছে। 31 জন শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন এবং এখন পর্যন্ত হাসপাতালে 36 জন শিশু হামের চিকিৎসা নিচ্ছে। আবার কাউকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউর জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, নোয়াখালী জেলাতে অতি দ্রুত হামের টিকা প্রদানের জন্য ক্যাম্প কর্মসূচি চালু করা উচিত। তা না হলে হামের চিকিৎসা প্রদান এবং হাম নিয়ন্ত্রণ করা খুব জটিল হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলমগীর হোসেনকে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতাল্লুক এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার প্রায় 2 শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলাবো ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মাস্টার, 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আজিলুল ভুইয়া, ভোলাবো ইউনিয়ন বিএনপির নেতা লতিফ ভুইয়া ও ভোলাবো ইউনিয়ন জামায়াতে আমির মোহাম্মদ মোজাম্মেল বেপারী সহ অনেকে। পটুয়াখালীর পায়রা সেতুর
টোল প্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে নুরুজ্জামান নামে এক টোল কালেক্টরকে চাকরিচ্যুত করেছে এমএস বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে যশোরের একটি ট্রাক থেকে 500 টাকা ঘুষ নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে ওজন করলে দেখা যায় নির্ধারিত ক্ষমতার চেয়ে অতিরিক্ত 22 টন 700 কেজি পণ্য বহন করা হয়। ঘটনাটি জানাজানি হলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং একই রাতে অভিযুক্ত টোল কালেক্টরকে চাকরিচ্যুত করা হয়। কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 1,71,200 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করেছে বিজিপি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিলখালী অস্থায়ী চেকপোস্টে একটি মাছবাহী মিনি পিকআপ তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজ এবং নাইটংপাড়া গ্রামের মোহাম্মদ ফয়সাল। বিজিবি জানায় মাছের ড্রামের ভেতরে এইসব ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জানান ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়িতে নেওয়া হচ্ছিল। উখিয়া 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। বুধবার বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছেন না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছেন, যার মূলমন্ত্র সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, বিপদের সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করেই তাদের এগিয়ে যেতে হবে। এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের আরও 2টি চালান। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট 51,000 মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আজ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গণসংযোগের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়া থেকে প্রায় 26,000 টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি জাহাজ। আইসল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত 3 এপ্রিল জাহাজটি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে জাহাজটি। তিনি আরও জানান, একই দিনে মালয়েশিয়া থেকে 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি স্টার্ন কুইন্স নামের জাহাজও দেশে আসছে। সেটিও আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রামের নগরীর কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে 8 কেজি হেরোইন ও 14,000 পিস ইয়াবা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যাহত হানিফ পরিবহনের বাস জব্দ করা হয়। বুধবার মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ক্রাইম অ্যান্ড অপারেশনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে কক্সবাজার হয়ে এইসব মাদক আনা হচ্ছিল হানিফ পরিবহন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি টিম এইসব মাদক উদ্ধার করে এবং এর সাথে জড়িত আলী হোসেন, আজিম ও রাসেলকে আটক করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ। চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকায় ভোজ্য তেলের মজুদ এবং অনুমোদনবিহীন লেভেলিং এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব। বুধবার সকালে এই তথ্য জানায় র্যাব 7 মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, র্যাব 7-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও BSTI এর যৌথ অভিযানে মঙ্গলবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নগরীর অক্সিজেন, নাসিরাবাদ সহ বিভিন্ন মার্কেট কমপ্লেক্সে অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ এবং অনুমোদনবিহীন BSTI এর লেভেলিং ব্যবহার করার সত্যতা পাওয়া যায়। এ সময় 2 প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়। BSTI এর এই ধরনের ভ্রাম্যমাণ অভিযান কার্যক্রম চলমান থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।